গল্পের নাম প্রিয় শ্রাবণী, পর্ব সংখ্যা 20। লেখা ঈশ্বর জান তানজিলা। পাবেল এবার শক্ত করে শ্রাবণীকে নিজের আলিঙ্গনে জড়ায়, এতটাই শক্ত যে শ্রাবণীর শ্বাসরোধ হয়ে আসে। আজ অকস্মাৎ পাবেল এমন আচরণ শুরু করেছে কেন? শ্রাবণীর মনে প্রশ্ন জাগে। শ্রাবণী কানে মুখ ঠেকায় পাবেল। শক্ত ভাষায় গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলে চলে, মোটেও ঠাট্টা করছি না শ্রাবণী, আমি সত্যি মেরে ফেলবো তোমায়। এই যে ছুরিটা দেখো, কি তীক্ষ্ণ ধারালো। ধীরে ধীরে ঘাড় ঘোরায় শ্রাবণী। সত্যি কি ছুরি আছে পাবেলের হাতে? সামান্য কুণ্ঠিত দৃষ্টিতে পিছনে ফিরে তাকায়। পাবেলের হাত দুটো তো শ্রাবণী কোমর আঁকড়ে ধরে আছে। ও বোকার মতো পিছনে তাকালো কেন? মস্তিষ্কটা বুদ্ধিভ্রষ্ট হয়ে আছে বোধ হয় পাবেলের এমন উদ্ভট আচরণ। শ্রাবণী দেখে পাবেলের ডান হাতে ছুরি। পাবেল অদ্ভুত ভঙ্গিতে হেসে বলল, শ্রাবণী, তোমার এখনো মনে হচ্ছে আমি তোমার সাথে ঠাট্টা করছি? এই ধারালো ছুরিটা তোমার নরম কোমল শরীরটা ভেদ করতে কেবল এক মুহূর্ত সময় নেবে। বিভ্বল বোবা হয়ে রইল শ্রাবণী। কণ্ঠরোধ হয়ে গেল মৃত্যুকে এত কাছাকাছি দেখে। পাবেল এত শক্ত করে শ্রাবণীকে জড়িয়ে রেখেছে যে ও নিজেকে ছাড়িয়ে নেওয়ার বা পালিয়ে যাওয়ার নিছক চেষ্টা করলো না। মৃত্যু ভয়ে কাতর শ্রাবণী কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কেন মারবেন আমায়? যা আমার তা একান্তই আমার, আমি তা পছন্দ করি বা না করি। শ্রাবণী কথাটার মানে ধরতে পারল না। ওর চিন্তা শক্তি লোপ পেয়েছে অতি ত্রাসে। পাবেল ছুরিটা শ্রাবণীর গলায় ঠেকালো, কিন্তু আঘাতটা করলো কাঁধে। শ্রাবণী চিৎকার করতে ব্যর্থ হলো। পাবেল ওর মুখ চেপে রেখেছে। কাঁধ ছুঁয়ে ছুঁয়ে রক্ত ঝরছে মেঝেতে। শ্রাবণী ধরে নিয়েছিল ছুরির পরবর্তী আঘাতটা ওর গলায় করা হবে, কিন্তু না, পাবেল ওকে ছেড়ে দিল। শ্রাবণী নিস্তেজ হয়ে আসা হাত পা টাল সামলাতে না পেরে ফুলরে ঢলে পড়ল। পাবেলও হাঁটু গেড়ে শ্রাবণীর মুখোমুখি বসলো। ছুরিতে লেগে থাকা রক্ত টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করতে করতে বলল, ভয় পাচ্ছ কেন এখন এত? গভীর রাতে হাজবেন্ডের পাশ থেকে উঠে ছাদে গিয়ে প্রেমিকের সাথে সময় কাটাতে ভয় করেনি? বলেছি না, যা আমার তা একান্তই আমার, তা আমি পছন্দ করি বা না করি, তবু তা আমারই থাকতে হবে। বল্লমের ঘা খাওয়া বাঘের মতন গলার রগ সব ফুলে ওঠে পাবেলের। যন্ত্রণায় কাতর শ্রাবণীর চিবুক ধরে মুখ উঁচু করে পাবেল আবার বলে, মৃত্যুর হাত থেকে আজ রেহাই দিলাম তোমায়, গলা কেটে ডুবায় ফেলে দেব, কেউ জানতেও পারবে না। কিসের এত ঘনিষ্ঠতা জাইফের সাথে তোমার? চিৎকার করে ওঠে পাবেল। শ্রাবণী শব্দহীন, মাঝে মাঝে কেবল অস্ফুট আর্তনাদ করে উঠছে। ওর চারপাশটা কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে আসতে লাগলো। মাথার ভিতরটা ঝিমঝিম করছে। ক্রমশ অচেতন হয়ে ঢলে পড়তে লাগলো। কাঁধের গভীর আঘাতটা যেন হাড়ে গিয়ে ঠেকেছে। শ্রাবণী ঢলে পাবেলের গায়ের উপর পড়ে যায়। রক্তে শ্রাবণীর গায়ের জামাটা ভিজে গেছে। পাবেল শ্রাবণীকে কোলে তুলে খাটে নিয়ে শুয়ে দেয়। ভেজা একটা কাপড় দিয়ে আস্তে আস্তে রক্ত পরিষ্কার করে দেয়। হাতের কাছে ব্যান্ডেজ নেই, ক্ষতস্থানে ওড়না দিয়ে বেঁধে দেয়। মুখে পানি ছিটিয়ে দেয়। হুঁশ ফিরছে না শ্রাবণী। পাবেল খাটের পাশে চেয়ার টেনে বসে সিগারেট ধরায়। মনটা স্থির হয়েছে ওর। শ্রাবণী অচেতন মুখটার দিকে তাকিয়ে অদ্ভুত ভঙ্গিতে হাসছে। বাইরের কোলাহল বাড়ছে। সকাল হয়। শ্রাবণী হাত নাড়াতে পারছে না যন্ত্রণায়। গায়ে জ্বর এসেছে। জ্বরের তাপে শরীর পুড়ে যাচ্ছে। ঘুম ভাঙার পরও রাতের কথা পুনরায় মনে করে শ্রাবণী। বুকের ভিতরটা আতঙ্কে চুপসে যায়। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে থাকে। কিছু সময় মানুষ বিহ্বল হয়ে যায়, কি করা উচিত বুঝতে পারে না। শ্রাবণীও এখন বুঝতে পারছে না ওর কি করা উচিত। পাবেল তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বাথরুম থেকে বের হয়। নিতান্ত স্বাভাবিক ভঙ্গিতে এসে বসে শ্রাবণীর পাশে। শ্রাবণীর কপালে হাত দিয়ে বলে, জ্বর এসেছে গায়ে, হাত নাড়াতে পারছো না, খুব বেশি যন্ত্রণা করছে? শ্রাবণী নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে পাবেলের দিকে। রাগ জেদ কিছু নেই শ্রাবণীর চাহনিতে। ভীষণ শান্ত কোমল দৃষ্টি। পাবেল শ্রাবণী একটা হাত নিজের মুঠোয় নিয়ে বলল, আচ্ছা ডাক্তারের কাছে চলো। শ্রাবণী হ্যাঁ না কিছু বলল না। পাবেল ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল। বেশি সময় লাগলো না। অল্প কিছুক্ষণের ভিতরে আবার বাসায় ফিরল ওরা। সকাল থেকে শ্রাবণী কোনো কথা বলছে না। পুরোপুরি নীরব, একদম কাঠের পুতুলের ন্যায় অনুভূতি শূন্য। জাইফের ঘুম ভাঙে সকাল 10টায়। রাতে সবাই বলেছিল সকাল সকাল হাসপাতাল যাবে আবার। বাসায় কারো সারা শব্দ নেই। জাইফ ভেবেছে সবাই ওকে রেখে চলে গেছে। ও ব্রাশ হাতে রুম থেকে বের হয়। রুম থেকে বের হয়ে দেখে শ্রাবণী খাবার টেবিলের পাশে একটা চেয়ার টেনে বসে আছে। অস্বাভাবিক দেখাচ্ছে শ্রাবণীকে। পাবেল দাঁড়িয়ে আছে শ্রাবণীর পাশে। জাইফ ভ্রু কুঞ্চিত কুঁচকে শ্রাবণীর দিকে তাকায়।
ওদের দিকে এগিয়ে যায়। শ্রাবণীর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে তোর? বাসার সবাই হাসপাতালে চলে গেছে, তোরা যাবি না? শ্রাবণীর মুখে কোনো কথা নেই। পাভেল বলল, হ্যাঁ সবাই চলে গেছে, তোমায়ও যেতে বলেছে। শ্রাবণী অসুস্থ, তাই আমরা যাইনি। শ্রাবণীর বাবা এখন আগের থেকে সুস্থ। জাইবের খটকা লাগলো, কোনো ঝামেলা হয়েছে বোধ হয়, আবার ওদের ভিতর। পাভেলের দিকে তাকালেই জাইবের মেজাজ তেতে যায়। সাইকো কোথাকার। জাইব আর কোনো প্রশ্ন করলো না, ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে টেবিলে এসে দেখলো শ্রাবণী এখনও আগের মতো বসে আছে, একই ভঙ্গিতে। পাভেলও একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। টেবিলে 2টি রুটি আর আলু ভাজি পেল। পেটে দারুণ ক্ষুধা লেগেছে। ও গোগ্রাসে গিলল। খাওয়া শেষে হাসপাতালের উদ্দেশ্যে বাসা থেকে বেরোলো। জাইব বাসা থেকে বের হওয়ার পর পাভেল এক প্রকার টেনে হেসে শ্রাবণীকে রুমে নিয়ে গেল। বিরক্ত হচ্ছে পাভেল শ্রাবণী একরকম আচরণে। বলল, কি হয়েছে? কথা বলছো না কেন? মুখ আটকে আছো কেন এভাবে? 16 বছরের একটা মেয়ে তুমি, বিয়ে হয়েছে, বিয়ের পর আবার পরকীয়াও করছো। রাতে আঘাতটা তোমার গলায় করা উচিত ছিল। আমার পাশ কাটিয়ে জাইবের সাথে কথা বলতে বলতে কি সুন্দর হাসি মুখে হেঁটে যাও। আমার চোখের সামনে জাইবকে নিয়ে রেস্টুরেন্টে যাও। গভীর রাতে দুজনে ছাদের সময় কাটাও। আমার হিংস্রতা সম্পর্কে তোমার ধারণা আছে? কি দুঃসাহস তোমার! পাভেল থামে। শ্রাবণীর চোখে আগুনের ফুলকি। নীরবতা ভেঙেও চাপা ক্ষোভ নিয়ে বলে, জাইব ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি হিংস্র, জানোয়ার, তা আমি অনেক আগে থেকে জানি। পাভেল বিটকুটে ভঙ্গিতে হেসে ওঠে, জাইব ভাই, তুমি তো পাক্কা অভিনেত্রী। শ্রাবণীর শরীর চলে যাচ্ছে। ও নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে এই মুহূর্তে। পাভেল বলল, তোমার এই অভিনয় দেখার সময় আমার নেই, কাজ আছে, বের হবো, রেডি হয়ে থেকো, বিকেলে বাসে যাবে। পাভেল চলে গেল। শ্রাবণী জাইবকে ফোন করলো। জাইবের সাহায্য দরকার ওর। জাইব তখন হাসপাতালে। শ্রাবণীর ফোন পেয়ে বাসায় আসলো। বাসায় এসে জাইব দেখে শ্রাবণী কেমন উদ্ভ্রান্তের মতন বসে আছে। তীব্র যন্ত্রণা নিয়ে শ্রাবণী বলল, ওই লোকটা একটা সাইকো জাইব ভাই, তার সাথে আমার আর একসাথে নিচে থাকা সম্ভব না। আমি ডিভোর্স দিয়ে যাই তাকে। ডিভোর্সের পর আমার কি দুর্দশা হবে তা আমি জানি না, জানতেও চাই না। কিন্তু এখন আমার রেহাই দরকার, মুক্তি দরকার। আমি আর পারছি না। আমি পাগল যাব, নয়তো আত্মহত্যা করে বসবো। জাইব শ্রাবণীর কথার উত্তর সাথে দিল না। অনেকক্ষণ অরব রইল। তারপর বলল, শান্ত হ, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। আগে মাথা ঠান্ডা কর। আমার মাথা একদম ঠান্ডা। এটা রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত না। লোকটা আপদমস্তক একটা সাইকো, এত হিংস্র, এত পাষণ্ড। শ্রাবণী গলা ধরে আসছে কান্নায়। জাইব বলল, দেখ, এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। মামা সুস্থ হয়ে বাসায় আসুক আগে, আমায় বিকেলে নিতে আসবে। আমি কিছুতে যাব না, আমার মেরে ফেলবে এবার। শ্রাবণীর মুখে চাপা আতঙ্ক। জাইব বুঝতে পারল না, কোনো একটা কারণে ওর মন প্রচণ্ড ভয়ে ঢুকে গেছে। জাইবের হঠাৎ নজর পড়ল শ্রাবণীর কাঁধের দিকে। জিজ্ঞেস করলো, তোর কাঁধে কি হয়েছে? আমার কাঁধে ছুরি দিয়ে আঘাত করেছে। কেন? কারণটা শ্রাবণী বলল না। ওর অস্বস্তি হলো তীব্র। কথাটা জানলে জাইবের হয়তো অস্বস্তি হবে। তাই ব্যাপারটা এড়িয়ে গিয়ে শ্রাবণী বলল, ঝগড়া হয়েছিল। জাইব আশ্চর্য হয়ে গেল। ঝগড়া হয়েছে বলে এভাবে আঘাত করবে? শ্রাবণী আবার চুপচাপ বসে রইল। হাতটা অবশ্যই আসছে ব্যথায়। ওষুধ খেয়েছে, তবুও ব্যথা কমছে না। পাভেলকে ডিভোর্স দেবে এই সিদ্ধান্ত শ্রাবণী অনড়। এ নিয়ে আর কোনো দ্বিধা নেই। শ্রাবণী কান্না পাচ্ছে, কিন্তু ও কাঁদছে না। ওরকম মানুষের জন্য চোখের পানি ফেলতে ইচ্ছে করছে না, যে মানুষটা শ্রাবণীকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। সেলিম হোসেন সুস্থ হয়ে বাসায় ফেরার অপেক্ষা এখন শুধু। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।